প্রিয় দর্শক, আপনাদের সবাইকে এই সময় অনুষ্ঠানে স্বাগতম। সঙ্গে আছি আমি এস আকাশ। আপনারা জানেন, নতুন নির্বাচন কমিশন গঠনে মহামান্য রাষ্ট্রপতির সংলাপ শুরু হয়েছে। প্রথম দিন সংলাপ হয়েছে বিএনপির সঙ্গে, আর বেগম খালেদা জিয়া বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন। এসব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আর আমাদের আজকের অতিথিদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সভাপতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, এবং আমাদের সাথে আরও আছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, অর্থনীতিবিদ ও রাজনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাই। আমার মনে হয় আজকের বেশ ভালো সংবাদ যে মহামান্য রাষ্ট্রপতি সংলাপ শুরু করেছেন রাজনৈতিক দলগুলোর সাথে। বিশেষ করে নির্বাচন কমিশন গঠন কিভাবে করা যেতে পারে, এটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের দাবি ছিল, বিশেষ করে বিএনপি থেকে তো ছিলই। তো আমার মনে হয় যে সব জনগণই চায় যে একটা সুন্দর শক্তিশালী নির্বাচন কমিশন গঠন হোক। তো এই যে সংলাপটা শুরু হয়েছে, এবং শুরুর পরে বিএনপি বেরিয়ে এসে প্রেস কনফারেন্স করেছেন। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছু বক্তব্য দিয়েছেন, সেটা একটু শুনে আসি। সাথে এর আগে আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক, তিনিও কিছু মন্তব্য করেছেন, সেটা শুনে আপনাদের সাথে আলোচনায় আসি। পদ্ধতিগত বিষয়টা নিয়ে অত্যন্ত আলোচনা হয়েছে, বেশ কিছু আলোচনা হয়েছে। বাছাই কমিটির গঠন সম্পর্কে আলোচনা হয়েছে, এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার মতামত, সুনির্দিষ্ট মতামত বাছাই কমিটি সম্পর্কে তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করে এসেছেন। আমরা আশা করছি যে মহামান্য রাষ্ট্রপতি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মধ্যেই তিনি তার পদ্ধতিগত বিষয়টা নির্ধারণ করবেন, এবং এরপরে তিনি আবার পুনরায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আরেকটা সুযোগ সৃষ্টি হবে, যখন তিনি পদ্ধতিগত বিষয়টাকে নির্ধারণ পরিপূর্ণ করবেন, সেটাকে যখন সম্পন্ন করবেন। এবং আমরা আশা করছি যে এটা আগামী মাসের মধ্যেই এই প্রক্রিয়াটা তিনি শেষ করবেন, এবং সেটা তিনি উল্লেখ করেছেন যে আগামী মাসের মধ্যেই তিনি এটাকে পুরোপুরিভাবে শেষ করতে চান। সেই জন্য আমাদেরকে দেশনেত্রীকে ধন্যবাদ জানিয়েছেন, যে দেশনেত্রী তার নেতৃত্বে অত্যন্ত গঠনমূলকভাবে সুন্দর কতগুলো প্রস্তাব উত্থাপন করেছেন, যেটা ভবিষ্যতে নির্বাচন কমিশন গঠন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন। একই সঙ্গে তিনি এই অভিমত প্রকাশ করেন যে গণতান্ত্রিক রাষ্ট্রে আলোচনা এবং সংলাপের কোনো বিকল্প নেই, এই সমস্যার সমাধানগুলো আলোচনার মাধ্যমেই হতে হবে বলে তিনি মনে করেন। তিনি একথা উল্লেখ করেছেন প্রথমেই, যে যেহেতু আমাকে একমাত্র আপনারাই এই বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, কথা বলেছেন, আহ্বান জানিয়েছেন, সেই জন্যেই আমি প্রথম আপনাদের ডেকেছি, এবং আপনাদের মতামতকেই আমি সেই জন্য প্রাথমিকভাবে বিবেচনা করার জন্য আমি নিয়েছি। বিএনপি আজকে শুভবুদ্ধির উদয় হয়েছে। গণভবনে যদি 5 জানুয়ারি নির্বাচনের আগে সংলাপের ডাকে বিএনপি সাড়া দিত, তাহলে দেশে গণতন্ত্রের ইতিহাস ভিন্নভাবেও লেখা হতে পারত। বিএনপি যদি মনে করে সালিশ মানি তাল গাছটা আমার, তাহলে সংলাপ সফল হবে না। জি, আমরা দুইজন কথা শুনলাম। সাথে আপনার ইউসুফ হোসেন হুমায়ুন, আপনার কাছে শুরু করে আলোচনা। ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন, ওবায়দুল কাদের কি বলেছেন, সেটা শুনলেন। সাথে আর একটু যোগ করি যে মহামান্য রাষ্ট্রপতি কার্যালয় থেকে একটা প্রেস রিলিজ এসেছে গণমাধ্যমে, সেখানে রাষ্ট্রপতি বেশ আশাবাদ ব্যক্ত করেছেন, বিএনপিকে ধন্যবাদ দিয়েছেন। সাথে যেটা বলেছেন যে নির্বাচন বিএনপি যে প্রস্তাব দিয়েছে তার নির্বাচন কমিশন গঠনে সহায়ক হবে। এবং আমরা দেখলাম যে বিএনপি বেশ আশাবাদী, এবং মহামান্য রাষ্ট্রপতিও আশাবাদী সমস্যা সংকটে। আপনি কতটা আশাবাদ ব্যক্ত করছেন? দেখুন, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় সর্বপ্রথম এই অনুষ্ঠান হচ্ছে এই আলোচনা সবার পরে, মানে মহামান্য রাষ্ট্রপতির সাথে কথা বলার পরে, আলোচনার পরে। আপনাদের উদ্যোগের জন্য ধন্যবাদ। বিষয়টা হলো, আমি এইভাবে দেখতে চাচ্ছি যে একটা অচল অবস্থার থেকে আমরা কিন্তু বেরিয়ে এসেছি, অর্থাৎ একটা সংলাপের আবহাওয়া সৃষ্টি হয়েছে,
সৌহার্দ্যের আবহাওয়া সৃষ্টি হয়েছে, সম্প্রীতির আবহাওয়া সৃষ্টি হয়েছে, এটা কিন্তু ইতিবাচক। এটি হলো সবচেয়ে বড় প্রাপ্তি। মহামান্য রাষ্ট্রপতি সঠিকই বলেছেন যে বিএনপি সর্বপ্রথম এই প্রস্তাবনা দিয়েছেন, কাজেই তাদেরকে প্রথমে আমি আমন্ত্রণ জানিয়েছি। এবং তাদের যে প্রেস ব্রিফিং যেটা একটু আগে আমরা দেখলাম, সেখানে তাদের মহাসচিব যে কথাটা বলেছেন, তার যদি আক্ষরিক অর্থে যদি সদিচ্ছার সাথে বলে থাকেন, মনের থেকে বলে থাকেন, সিনসিয়ারলি বলে থাকেন, তাহলে পরে আমি মনে করি একটা শুভ উদ্যোগ এবং এবং এটা ইতিবাচক হবে। সবাই আগামীতে যারা অংশগ্রহণ করবেন তারাও কিন্তু এই নির্দেশনা, দিক নির্দেশনা পাবেন এর থেকে। তো মূল কথা হচ্ছে যে আমাদের ক্রাইসিস যেটা বলি, সংকট কিন্তু সেভাবে মানে এক্সেপ্ট যে নির্বাচন কমিশন গঠন নিয়ে আজকের কিন্তু না, এর আগেও নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ ছিল, তার আগেরটাও ছিল। এটা আমাদের দুর্ভাগ্য, যেটা যেভাবেই হোক নির্বাচন কমিশন যারাই আসেন তারা যে কোনো কারণে হোক প্রশ্নবিদ্ধ হন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কি করণীয় কি, সেটা নিয়ে আলোচনা হয়েছে আজকের কি, যে হাউ টু অ্যারাইভ এট এ কনসেনসাস, যাতে একটা ঐক্যমত্যের ভিত্তিতে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন, এবং সেই নির্বাচন কমিশন যে যাতে করে একটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন করতে পারে, সেইটাই আমাদের সবার আশা। সেই দিক দিয়ে চিন্তা করলে বলতে হবে যে আজকের মহামান্য রাষ্ট্রপতি যে উদ্যোগটা নিয়েছেন, এটাকে আমরা সর্বপ্রথম সাধুবাদ জানাবো। এবং আমি আশা করব যে আগামীতে যে সমস্ত দলকে তিনি আমন্ত্রণ জানাবেন, তাদের থেকেও পরামর্শ নেবেন, তাদের বক্তব্য শুনবেন, এবং সর্বোপরি সরকারি দল যারা আমরা যে আওয়ামী লীগ করি তাদেরও বক্তব্য আছে, তাদের বক্তব্য শুনবেন। এরপরে যে বিষয়টা আসবে সিদ্ধান্তের ব্যাপার, এখানে সার্চ কমিটি বলি আর যে নামেই বলি না কেন, কিন্তু কথাটা হচ্ছে যে কিভাবে হবে রূপরেখা, সেটা কিন্তু এই আলোচনার পরেই কিন্তু আসবে, যে সার্চ কমিটি হবে না। কারণ আর্টিকেল 100 যেটা সংবিধানে, সেটা সম্পূর্ণভাবে রাষ্ট্রপতির এখতিয়ার। সেই জন্য বলছি যে এটা রাষ্ট্রপতি সিদ্ধান্ত নিয়েছেন সবাইকে আলোচনার জন্য। আমাদের আগামীতে তাকিয়ে থাকতে হবে শুভদিনের জন্য। অনেক ধন্যবাদ প্রফেসর মাহবুবুল্লাহ। যেটা উনি বলেছেন শুরুতে, যে একটা অচল অবস্থার থেকে বেরিয়ে এসে সংলাপটা শুরু হয়েছে, একটা সম্প্রীতির আবহাওয়া দেখা যাচ্ছে। আপনি কিভাবে বিশ্লেষণ করবেন এই বিষয়টা, যে বিএনপিকে ডেকেছে এবং সংলাপ শুরু হয়েছে, এবং আমরা প্রত্যাশা করতে পারি কিনা যে আগামী দিনগুলো শুভ হবে? জনাব ইউসুফ হোসেন হুমায়ুন যেটা বলেছেন তার সঙ্গে খুব দ্বিমত পোষণ করার সুযোগ নেই, এবং এটা অত্যন্ত সঠিক এবং সত্য কথা যে দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে একটা অচল অবস্থা চলছিল, একটা বন্ধা পরিস্থিতি বিরাজ করছিল। এবং বন্ধা পরিস্থিতি মানে হচ্ছে উই ওয়ার পাসিং থ্রু অ্যান আনপ্রোডাক্টিভ টাইম। আমরা জাতিকে সেরকম কিছু দিতে পারিনি। এবং আমরা সবসময় বলেছি, যারা গণতন্ত্রে বিশ্বাস করি তারা সবসময় বলেছে যে সংলাপের, আলোচনার বিকল্প নাই, এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানেরও বিকল্প নাই। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান যদি সম্ভব না হয়, তাহলে তখন আপনি অন্য কোনো পন্থার কথা চিন্তা করতে পারেন, কিন্তু তার আগে অন্য কোনো পন্থার চিন্তার সুযোগ নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির বিরুদ্ধে যারা সমালোচক, তারা দীর্ঘকাল বলে আসছেন যে বিএনপি নানা রকম কথা বলে, নানা রকম দাবি তোলে, কিন্তু তারা তাদের দাবিগুলো খুব স্পষ্ট করে গুছিয়ে একটা দাবি আকারে বা একটা বক্তব্য আকারে তারা তুলে ধরে না। সম্ভবত গত কয়েক বছরের মধ্যে বিএনপি এই প্রথম নির্বাচন কমিশন সম্পর্কে একটা গঠনমূলক প্রস্তাব দিয়েছে, এবং এই গঠনমূলক প্রস্তাবকে তারা কত গুরুত্বের সঙ্গে নিয়েছে সেটা আমরা একটা বিষয় যদি একটু বিবেচনা করি তাহলে আমরা বুঝতে পারবো। সেটা হচ্ছে যে মূল যে প্রস্তাব যেটা আমরা পড়েছি, বেগম খালেদা জিয়ার যে সাংবাদিক সম্মেলন 18 নভেম্বরের, সেই সাংবাদিক সম্মেলনে যেটা ছিল, তিনি চেয়েছিলেন দলের মহাসচিব এবং বা সাধারণ সম্পাদক এবং তাদেরকে সহায়তাকারী 2 জন এই আলোচনায় থাকবেন। কিন্তু যখন রাষ্ট্রপতি আলোচনার জন্য ডাকলেন,
এবং তারাও রাষ্ট্রপতিকে তাদের প্রস্তাব পাঠালেন। তখন আমরা দেখলাম যে খোদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ব্যক্তিগতভাবে তার পুরো স্ট্যান্ডিং কমিটি, এর মধ্যে দু একজন অসুস্থতার কারণে যেতে পারেননি, তাদেরকে নিয়ে কিন্তু তিনি আলোচনায় হাজির হয়েছেন। এতে বোঝা যায় যে আলোচনার জন্য, সংলাপের জন্য, সমঝোতার জন্য, সম্প্রীতির জন্য, সদ্ভাবের জন্য, একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য তিনি কতটা উদ্গ্রীব এবং সে ব্যাপারে তিনি কতটা আন্তরিক। আজকে তাই এই যে আমরা বলছি যে একটা অচল অবস্থার মধ্য দিয়েও আমরা একটু হলেও চলতে শুরু করেছি। হয়তো এই চলতে শুরু করাটা গতিটা কিন্তু খরগোশের মতো গতি নয়, গতিটা হয়তো কিছুটা কচ্ছপের মতো গতি বা কিছুটা শামুকের মতো গতি। তৎসত্ত্বেও বলবো এই যে গতির সঞ্চার, এই যে চলতে শুরু করা হলো, এটা একটা শুভ উদ্যোগ বলে আমরা মনে করি। এবং সঙ্গে সঙ্গে আমি রাষ্ট্রপতিকে এই জন্য বিশেষভাবে অভিনন্দন জানাবো, ধন্যবাদ জানাবো। এমনিতেই রাষ্ট্রপতি, আমাদের রাষ্ট্রপতি, যিনি একসময় জাতীয় সংসদের স্পিকার ছিলেন এবং স্পিকার হিসাবেও তাকে আমরা যেভাবে দেখেছি এবং রাষ্ট্রপতি হওয়ার পরে হয়তো তার কণ্ঠস্বর সেভাবে আমরা শুনতে পাই না। তিনি একজন সহাস্যবদন ব্যক্তি এবং অত্যন্ত যেটাকে বলে উইটি পার্সন, এবং তার মুখে সবসময় হাসি লেগে থাকে। তিনি কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বললেও ওর মধ্যে একটা প্রচণ্ড ধরনের রসবোধ আছে এবং চমৎকার ধরনের সৌজন্যবোধও আছে। এবং সেই দিক থেকে আমরা বলবো যে আমরা এই রকম একজন রাষ্ট্রপতি পেয়েছি এবং এই রাষ্ট্রপতি যদি তিনি তার কুশলী ভূমিকা পালন করে যান, তাইলে হয়তো এই প্রক্রিয়াটা অনেক দূর এগোবে এবং গণতন্ত্রের স্বার্থে যে একটা শক্তিশালী নির্বাচন কমিশন গঠন হওয়া উচিত, আমাদের এই প্রত্যাশা পূরণ হবে বলে আমরা কিছুটা হলেও আশাবাদী হতে পারছি। আশা করি আগামী দিনে আরো শুভ সংবাদ আমাদের জন্য। আমরা সবাই সেই প্রত্যাশা করি। একটা জিনিস আমরা বলি, দুজনেই বেশ সুন্দর করে বলেছেন যে আসলে অচল অবস্থা আর একটা চলতে শুরু করেছে, আমরা এখন ভালো দিকে যাচ্ছি। কিন্তু বিএনপির যে প্রস্তাব, যখন ইসি গঠনে যে বিএনপি যে প্রস্তাব দিয়েছে, প্রথম প্রস্তাবটা হচ্ছে সব রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে কমিশন গঠন হতে হবে। এখন আমাদের দেশে, বাংলাদেশে যে রাজনৈতিক সংস্কৃতি, তাতে করে কি আপনার কি মনে হয় যে সব দলের সব দলের ঐক্যমত্যের ভিত্তিতে একটা রাজনৈতিক নির্বাচন কমিশন গঠন করা সম্ভব? দেখুন, আমি এই ব্যাপারটা কিন্তু একটা ওয়াইড কথা, যে সকল দলের ঐক্যমত্য ভিত্তিতে, এটা কিন্তু একটি সুন্দর লাগে, বলতেও ভালো লাগে। কিন্তু কথা হচ্ছে যে আমি যে অচল অবস্থা বলছি এই জন্য যে এই যে কথাবার্তা হচ্ছিল না এতদিন ধরে, একটা আজকের উদ্যোগটা মহামান্য রাষ্ট্রপতি নেওয়ার পরে একটা এই অবস্থার থেকে আমরা উতরে এসেছি, আলোচনা শুরু হয়েছে, দি বল হ্যাজ স্টার্টেড মুভিং। কিন্তু আপনি যে কথা বললেন যে সকল দলের অংশগ্রহণে ঐক্যমত্য ভিত্তিতে, দুটো কিন্তু পার্ট। সকল দলের অংশগ্রহণের ব্যাপারে কিন্তু আমার ব্যক্তিগতভাবে একটা রিজার্ভেশন আছে। সেটা হলো এই যে আমি বলবো নিবন্ধিত দল যদি হয়, সকল নিবন্ধিত দলের অংশগ্রহণের মানে ঐক্যমত্য সম্বন্ধে এটা ডিপেন্ড করবে, যেটা মাহবুবুল্লাহ সাহেব বললেন, আমিও বলছি ঐক্যমত্যের কথাটা কিন্তু এই মুহূর্তে বলা যাবে না। আজকে শুধু শুরু হয়েছে সংলাপ, এটা নির্ভর করবে আগামীতে যে কয়টি দল আসবেন তাদের মতামত, সরকারি দলের মতামত সব মিলিয়ে একটা জায়গায় যখন আসবে যে এই আবার হয়তো ডাকতে পারে রাষ্ট্রপতিকে, অর্থাৎ বিএনপি ইতিমধ্যে বলেছে আবার বসার জন্য একটা প্রস্তাবনা দিয়েছে। কাজে সেই অবস্থায় পৌঁছানো পর্যন্ত না পর্যন্ত বলা যাবে না সকল দলে ঐক্যমত্য পেতে। এটা হতেও পারে, নাও হতে পারে। তবে আমি যেটা এর আগেও বলেছি, এখনও বলছি, এটা একটা সদিচ্ছার প্রশ্ন। আমি এইখানে যদি ফিল করি যে হ্যাঁ একটা সলিউশন দরকার, শুধু বসার জন্য বসা না, ভালো ভালো কথা বলার জন্য বলা না, যে আমি চাই যে একটা এই যে অবস্থা যেটা আছে, একটা নির্বাচন কমিশন গ্রহণযোগ্য নির্বাচন হোক, যারা একটি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করবেন, সেটা যদি আমার সদিচ্ছা থাকে, তাহলে এমন সব প্রস্তাব দেব, এমন সব কাজটি করব
যার দ্বারা ঐক্যমত্য হতে পারে। সদিচ্ছাটা মানে তাহলে তো সব রাজনৈতিক দলে থাকা দরকার। সদিচ্ছাটা বিশেষ করে সরকারি দলের আমার যে দলের আপনি একজন নেতা, আপনার দের সদিচ্ছা কতটুকু? আমার সদিচ্ছা হচ্ছে যে একটি সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন কমিশন করো, এইটা আমার সদিচ্ছা থাকতে হয় প্রথমে। সেখানে যদি মনে করি যে এই লোকের নাম যেগুলি দেবে, আজকে নামও দেওয়া হয়েছে, যেটা আমি শুনতে পেলাম যে বিএনপির তরফ থেকে কিছু নাম প্রস্তাবনা দিয়েছে, প্রকাশ হয়নি বাট দিয়েছে, অন্য দলে হয়তো দেবেন। সেইখানে যাদের একটা ঐক্যমত্য যে কমন, বা আওয়ামী লীগ দেবে, এটা কম মহাজোট দেবে, এই যে কমন যদি হয় সেইখানে একটা ঐক্যমত্যের প্রশ্ন আসবে যে হ্যাঁ সবাই যদি ঠিক আছে পিক অ্যান্ড চুজ এর থেকে এই টোক তো সবাই বলছে, ঠিক আছে সব বলবে না, মেজরিটি যদি হয়, সেই অবস্থা যদি সৃষ্টি হয় তাহলে ঐক্যমত্য বলে বা সদিচ্ছা, ওইখানটায় বলছি। সদিচ্ছা মিনস আমার ইচ্ছাটা যেন মেলাফাইডি না, বোনাফাইডি, আমরা আইনের ভাষায় বলি বোনাফাইডি হইতে হবে। জি, ধন্যবাদ। ওই একই প্রশ্ন আপনার কাছে, সবার বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, ঐক্যমত্য কি হওয়া সম্ভব? মানে একটা গ্রহণযোগ্য বা সমঝোতা বা আলোচনার মাধ্যমে সমাধান করা, এবং যদি ঐক্যমত্য বলতে আসলে এখানে কি বোঝানো হয়েছে? দেখুন, প্রথমত যেটা বলতে হয় সেটা হলো আমাদের জাতির ইতিহাসে কিন্তু ঐক্যমত্যের বহু দৃষ্টান্ত আছে ঐতিহাসিকভাবে। 54 যুক্তফ্রন্ট নির্বাচনের সময় আমাদের একটা ঐক্যমত্য ছিল। 69-এ যখন আমরা গণ অভ্যুত্থান করি এবং 11 দফার ভিত্তিতে, তখনও একটা ঐক্যমত্য সৃষ্টি হয়েছিল বলে ব্যাপক গণজাগরণ সৃষ্টি হয়েছে। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার হয়েছে, রাজবন্দীরা মুক্তি পেয়েছে, অনেক ঘটনা ঘটেছে। তারপরে আসুন যদি 90-এর মানে গণ আন্দোলনের কথা বলি, সেই সময়েও কিন্তু একটা ঐক্যমত্য ছিল, যে কারণে শাহাবুদ্দিন সাহেবকে নিয়ে একটা সরকার হতে পেরেছে। কাজেই এই জাতি ঐক্যবদ্ধ হতে পারে না, ঐক্যমতে আসতে পারে না, এইটা বোধহয় আমরা যদি বলি তাহলে জাতির প্রতি আমরা অবিচার করব, সঠিক বিচারটা করব না। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে বড় দল দুটা, আওয়ামী লীগ এবং বিএনপি, এবং আপনি দেখবেন যে রাজনৈতিক পোলারাইজেশন যেটা রয়েছে, সেই পোলারাইজেশনে মাঝারি ছোট দলগুলো কিছু আওয়ামী লীগের সঙ্গে আছে, আবার কিছু মাঝারি ছোট দল বিএনপির সঙ্গে আছে। তো এই পরিস্থিতিতে বিএনপি এবং আওয়ামী লীগ যদি একটা সমঝোতায় পৌঁছাতে পারে বা ন্যূনতম সমঝোতায়ও যদি পৌঁছাতে পারে, তাহলে বৃহত্তর ওই যে সকল দল শুনে মনে হয় যে এটা একটা বিশাল কাজ, এটার জন্য গন্ধমাদন পর্বত কাঁধে করে নিয়ে যেতে হবে, এই ধরনের কঠিন কাজ। আমার মনে হয় কাজটা অত কঠিন না। কাজটা কঠিন হবে এই দুটো বড় দল তারা কতটা কাছাকাছি আসছে। তিনি একটা কথা বলেছেন যে এই নাম দেওয়া, প্রস্তাব করা, এর মধ্যে থেকে যদি কমন কিছু পাওয়া যায়। ইনফ্যাক্ট বেগম জিয়ার যে সাংবাদিক সম্মেলন করে যে বিস্তারিত প্রস্তাব যেটা রেখেছিলেন, সেখানে কিন্তু কমন বা অভিন্ন নামের কথাটা এসছে। এবং এই কমন বা অভিন্ন নামের পরে যেসব জায়গায় মিল থাকবে না, সেসব জায়গায় আলাপ আলোচনা এবং সমঝোতার কথা বলে। এবং বিএনপি আমার তো মনে হয় না কখনো বলেছে যে আমাদেরটা 16 আনা মেনে নিতে হবে। বাকিটা আলাপ আলোচনা, আপোষ রফার মধ্য দিয়ে করা সম্ভব। ওই যে উনি যে কথাটা বলেছেন যে সদিচ্ছা, আন্তরিকতা এবং দেশের প্রতি ভালোবাসা, এইগুলো যদি থাকে তাহলে কোনো ধরনের বড় সমস্যা ঠিক বড় সমস্যা হিসেবে থাকবে না। সেই সমস্যাও সংকুচিত হয়ে একটা ছোট সমস্যা হয়ে যাবে এবং শেষ পর্যন্ত এটার একটা সমাধান খুঁজে পাওয়া যাবে। এবং আমি বিশ্বাস করতে চাই আমরা একজন চমৎকার রাষ্ট্রপতি পেয়েছি, যিনি বয়সে একেবারে বৃদ্ধ পর্যায়েও নন, আবার একেবারে নবীনও নন, এবং যার মধ্যে সবাইকে অ্যাকোমোডেট করার এক ধরনের স্কিল, দক্ষতা আছে। হ্যাঁ, সেই দক্ষতার গুণে তিনি হয়তো কিছু করতে। এর পাশে আশাবাদী হওয়ার আরেকটা কারণ হচ্ছে, কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে নির্বাচন কমিশনের ব্যাপারে রাষ্ট্রপতি যা করবেন সেটাই মানে শিরোধার্য হবে বা মেনে নেওয়া হবে। আরেকটা কথা উনি বলেছিলেন এরও আগে, সেটা হচ্ছে যে তিনি প্রশ্নবিদ্ধ নির্বাচন চান না।
তা আমরা যদি এই পজিটিভ কথাগুলোকে একটার সঙ্গে একটার মালার মতো জোড়া লাগাই, তাহলে তো আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে। এবং আমি অন্তত আমি কোনো দলের সদস্য নই, উনি দলের সদস্য, তবে হয়তো চিন্তার দিক থেকে কারোর সঙ্গে আমার একটু মিল থাকতে পারে। এই পর্যন্ত আমি একজন ভোটার, আমি আশা করব যে আমরা পজিটিভ অ্যাসপেক্ট যেগুলো আছে সেগুলোকে যেন আমরা আরও একটু বড় করে তুলি, আরও একটু প্রাধান্য দেই এবং তার উপর বেশি গুরুত্ব আরোপ করি, এবং নেগেটিভ অ্যাসপেক্ট যেগুলো আছে সেগুলোকে যেন একটু ইগনোর করা চেষ্টা করি, এবং তাহলেই কিন্তু দেশের জন্য সমস্যার সমাধানটা মানে আরো নিকটবর্তী হবে। জি, আপনার কাছে আসি, যেটা একটা বিষয়, আপনি অ্যাডভোকেট, আর আমরা দেখি যে এটা খুবই সুন্দর ভাবে আমরা প্রথম পার্ট শেষ করেছি, যে মহামান্য রাষ্ট্রপতি উদ্যোগ নিয়েছেন সমস্যার সমাধানে, একটা বাছাই কমিটি হয়তো হতে পারে, বা কিভাবে নির্বাচন কমিশন শক্তিশালী করা যেতে পারে আলোচনা শুরু হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে সেটা তো একটা সংবিধানে তো বলা আছে, একটা আইন করার কথা, সেটা তো দীর্ঘদিন ধরে কোনো সরকারই করছে না। দেখুন, আপনি যে প্রশ্নটা বারবার আলোচিত হচ্ছে ইদানিংকালে, বাস্তবতা যেটা হলো যে আমার দৃষ্টিতে আমাদের সংবিধানে যেটা আছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী সঠিকই বলেছেন, এটা সম্পূর্ণ রাষ্ট্রপতি এখতিয়ারের মধ্যে, এবং সংবিধানে সেটাই বলা আছে, এবং রাষ্ট্রপতি সেই উদ্যোগটি নিয়েছেন। এখন রুলস ফ্রেম করা যায়, আইন করা আসবে, যে সেটা হচ্ছে যে আপনি দেখেন, এটা দেখতে হবে যে আইনটা করবেন, যেটা করবেন সেটা কিভাবে এটা ফ্রেমওয়ার্কটা হবে, এবং এটা যেহেতু যে দল ক্ষমতায় থাকবে তারা যে আইনটা করবেন সেটা প্রশ্নবিদ্ধ হবে, যেটা এক পেশা আইন করেছে। যে কারণে ভারতেও কিন্তু অত গণতান্ত্রিক দেশ, লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, সেখানে কিন্তু আইন করার ক্ষেত্রে কি আলোচনা করে এটা করা যায় না? আমি তো সেটাই বলছি যে আইন প্রয়োজন নাই। যদি আমাদের ওই পুরনো আবার রিপিট করছি, আমার যদি আন্তরিকতা থাকে, সদিচ্ছা থাকে, তাহলে কিন্তু আইন তো কোনো বিষয় নাই। ব্রিটিশে, ইংল্যান্ডে দে হ্যাভ নো কনস্টিটিউশন, তাতে কোনো সংবিধান নাই, কিন্তু কনভেনশন চলছে শুধু সদিচ্ছার উপরে, যে উই ওয়ান্ট দেশ এগিয়ে যাক, দেশে উন্নতি হোক, সব কিছু যদি মাথায় থাকে তাহলে পরে কোনো সমস্যা হয় না। সে কারণে বলছি যে মহাবলীর সাথে যেটা বলছেন, আই এন্ডোর্স হিজ ভিউজ, যে আমরা মহামান্য রাষ্ট্রপতি, যার প্রজ্ঞা, রাজনীতি প্রজ্ঞা, ব্যক্তিগত আচার আচরণ সব মিলে যেটা একটা গ্রহণযোগ্য ব্যক্তি, এবং আজকে সেটা তিনি প্রমাণ করেছেন, যে সবাই কিন্তু বেরিয়ে এসে খুব কি বলবো, তাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, সাধুবাদ জানিয়েছেন। কাজে আমার মনে হয় যে আগামীতে যারা যাবেন তারা একইভাবে আচরিত হয়েছেন, সেটা যদি হয় তাহলে একটা জায়গায় হয়তো আমরা এসে যেতে পারবো। তাহলে আইনের আর ওইভাবে প্রয়োজন হয় না। এখানে রাষ্ট্রপতির ক্ষমতা আছে, রাষ্ট্রপতির বিশ্বাস রাখতে হবে। আজকে যে কথাটা বলা হচ্ছে, রাষ্ট্রপতি সম্বন্ধে মোহাম্মদ হোসেন বললেন, বা ফখরুল ইসলাম সাহেব যেটা বলেছেন, আমরা যেটা বলি যে রাষ্ট্রপতির যে মোমেন্ট হি বিকামস এ প্রেসিডেন্ট, সে কিন্তু কোনো দলের না, সে সবার সবার মানে এই যে রাষ্ট্রীয় সম্পদ। সেই জন্য বলছি, সেইটা তিনি মোটামুটিভাবে প্রমাণ করেছেন এখন পর্যন্ত। আমি আশা করি তিনি এটা ব্যাপারে তিনি সফলকাম হবেন। কাজে আইনটা করলে, ওই যে বললাম একটু আগে, যে আইনের সুবিধা আছে, অসুবিধা আছে, সেইটা বিচার বিশ্লেষণ করে যদি আমরা নিজেরাই পারি, যেন ভারতে করেছে, বিভিন্ন দেশে আইনের খুব একটা প্রয়োজন আমি মনে করি যে ইমিডিয়েটলি প্রয়োজন নেই, যে না হলে হবে না, সেরকম কোনো অবস্থা আমাদের দেশে নাই। কারণ আমরা যেহেতু একটা জায়গায় পৌঁছে গেছি, মহামান্য রাষ্ট্রটা উদ্যোগ নিয়েছেন, উদ্যোগে সাড়া দেওয়া হয়েছে, এবং উদ্যোগটা সাড়া শুধু না, বিএনপি নিজেই উদ্যোগ নিয়েছে যে মহামান্য রাষ্ট্রপতি এই বিষয়টা আমাদের ডাকুন, আমরা যাব, যে কারণে তারা আজকে উনি গেছেন। সেই যদি সদস্যতা মনের থেকে আসে, সেটা থাকলে পরে আমার মনে হয় যে এটা আমার আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক মাহবুব। আপনি কি একমত আসলে যে সংবিধানে যে আইন করার কথা আছে, এখন সার্চ কমিটি গঠন করার কথা বলা হচ্ছে, এটা তো আসলে ওইভাবে সংবিধানে বলা নাই। আগের সাবেক রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি সার্চ কমিটির জন্য আলোচনা করেছিলেন, তার ধারাবাহিকতা এবারও হচ্ছে। কিন্তু একটা আইনি কাঠামো দরকার কিনা, মানে যেটা উনি বলছেন তেমনটা দরকার নেই যদি সদিচ্ছা থাকে, আপনি কি মনে করেন? হ্যাঁ, দেখুন, এইখানে
একটা সমাজ যখন চলে সেটা যেমন আইন দিয়ে চলে, আরেকটা চলে স্বশাসন দিয়ে। আমার বাবাকে আমার শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, মাকে ভালোবাসতে হবে। এটা তো কোনো আইন করে কেউ করেনি, কিন্তু আমরা করি। আমরা শ্রদ্ধা করি, আমার পিতামাতাকে ভালোবাসি, গুরুজনদেরকে শ্রদ্ধা করি, এটা করি। তো কাজেই সমাজে বহু মূল্যবোধ আছে যেটা আইনের ঊর্ধ্বে, এবং আইনের ঊর্ধ্বে উঠে যেসব মূল্যবোধগুলিকে লালন পালন করা হয় সেই সব মূল্যবোধগুলো আইনের চাইতে অনেক বেশি শক্তিশালী। এক। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে যে আইনের প্রশ্ন উঠেছে, সংবিধানের যে ধারাকে কোট করে যারা আইন করার পক্ষে কথা বলছেন, এটা উনিও বললেন যে আমি একটা দল, আমরা আমাদের একটা পার্লামেন্টে আমাদের মেজরিটি আছে, আমরা তো যে কোনো সময় একটা আইন করে ফেলতে পারি। কিন্তু করলেই কি হবে? সেটা কি সবাই মেনে নেবে? সেটা কি সবাই গ্রহণ করবে? তো সুতরাং সেখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। কাজেই সকলের কাছে এইটা এমন একটা জিনিস, নির্বাচন কমিশন এমন একটা ইনস্টিটিউশন রাষ্ট্রের, যে ইনস্টিটিউশন সম্পর্কে যত রকম বিতর্ক যতটুকু পরিহার করা সম্ভব সেটা কিন্তু করা উচিত। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় আজকে যে আলোচনার সূচনা হলো, বা এমনকি এর আগে জিল্লুর রহমান সাহেব যে আলোচনা করেছেন, এই আলোচনার অভিজ্ঞতাগুলো খুব মূল্যবান, এবং এর মধ্যে দিয়ে কি বেরিয়ে আসে আমরা দেখব। চাওয়া পাওয়া কি, রাজনৈতিক দলগুলোর চাওয়া পাওয়া কি, সেটা আমরা দেখব। এবং ভবিষ্যতে যদি আইন করতেও হয়, সেই আইন করার জন্য কিন্তু এই অভিজ্ঞতাগুলো কাজে লাগবে, এই প্র্যাকটিসগুলো কিন্তু কাজে লাগবে। আমরা যদি এই প্র্যাকটিসগুলোর মধ্য দিয়ে না যাই, হুট করে একটা আইন যদি করে ফেলি, সেটা মানে মঙ্গলের চাইতে অনেক সময় অমঙ্গলও করতে পারে। কাজেই ওই যেটা বলা হচ্ছে, কবি বলতো যে খুব নিষেধের ডোরে সব বেঁধে রাখলে খুব ভালো কিছু হয় না। তো আমরা কিছু কিছু জিনিস, যেটাকে বলে, এটা মাও সেতুংয়ের একটা কথা ছিল যে ডিসিপ্লিন যেরকম দরকার, তেমনি ইজ অফ মাইন্ড দরকার। ইজ অফ মাইন্ড না থাকলে শুধু শৃঙ্খলা, শুধু নিয়ম, এইগুলোর বেড়াজালের মধ্যে আমরা যদি মানুষকে ফেলে দেই, সেই মানুষ সৃজনশীল মানুষ হতে পারে না, সেই যে মানুষ ক্রিয়েটিভ মানুষ হতে পারে না। তো সেই দিক থেকে আমি একটু দার্শনিকভাবে কথাগুলো বললাম, সেটা মানে অন্যরা কিভাবে নেবেন আমি জানি না। তবে আমি মনে করি যে সত্যিকার মঙ্গলময় সমাজ তখনই হবে যখন আমরা প্রত্যেকটি মানুষ, আইন তো অবশ্যই থাকবে, কিন্তু তারপরেও আইনের ঊর্ধ্বে যে মহা আইনের নিয়মে যখন আমরা প্রত্যেককে শাসন করব, মানে সেলফ রুলের যে কথাটা হচ্ছে, সেটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেখানে ব্যক্তির স্বাধীনতা এবং ব্যক্তির সার্বিক যে বিকাশ, সেটা সম্ভব হতে পারে। জি, আমরা আরেকটা বিষয়ে আলোচনা আসি। যেমন আপনি বলছিলেন যে আসলে বাছাই কমিটি বা অনুসন্ধান কমিটি যাই বলি, বা নির্বাচন কমিশনার কে হবেন বা কে হতে পারেন, এই ধরনের বিভিন্ন 13 দফা প্রস্তাব বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে এর আগেই, বেগম খালেদা জিয়া দিয়েছেন। সেটাই মূলত আজকে রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়েছে। তো নাম কাদের দিয়েছেন কিনা আমরা এখনো জানি না, শুনেছি নাম দেওয়া হয়েছে। কিন্তু এর আগে বিভিন্ন জন বলেছেন যদি এরকম নাম আসে, কোন ধরনের নাম, কে কোন দল কাদের নাম দিচ্ছেন, সেগুলো আসলে প্রকাশ করা উচিত এবং পাবলিক ডোমেনে আসা উচিত, যাতে আলোচনা হতে পারে। আপনি কি মনে করেন? দেখুন, আমি একটু পেছনে যেতে চাচ্ছি, যেটা মোহাম্মদ হোসেন রেফার বলেছেন, সেটা হচ্ছে যে আইনটা তো বড়, যেটা ব্রিটেন আছে, আইনটাতে বড় কথা হচ্ছে যে আমি চাই কিনা, সেটা হলো বড় কথা। এককভাবে চাই কিনা, সবাই মিলে। যে কারণ দেখেন, লাস্ট মরহুম জিল্লুর রহমান সাহেব যে উদ্যোগটা নিয়েছিলেন, সে সময় কিন্তু একটি কারণে কিন্তু ফসকে গেছে, সেটা হলো যে তত্ত্বাবধায়ক সরকার, ওদের নির্বাচন ছাড়া মানি না। এর থেকে কিন্তু আজকের সেই জায়গায় কিন্তু বিএনপি নেই। তারা উপলব্ধি করেছে যে সংবিধানের বাইরে যাওয়া যাবে না। এই ব্যাপারটা কিন্তু একটা ইতিবাচক আমি মনে করি, যে দে হ্যাভ রিয়েলাইজ দ্যাট উই ক্যানট গো বিয়ন্ড দ্য কনস্টিটিউশন। সুতরাং এই কিন্তু সরে এসছে। তার মানে এটা সদিচ্ছার ভাব, আবহাওয়া কিন্তু সৃষ্টি হয়েছে সারা আজকের আলোচনার মাধ্যমে। এবং 13 দফা যেটা বেগম খালেদা দিয়েছেন, অনেক কথা তার মধ্যে আছে, সবগুলি গ্রহণযোগ্য হবে তা নয়, তার প্রস্তাবনা উনি দিয়েছেন।
এবং অন্যান্য দলও প্রস্তাবনা দেবেন। ওই জন্য বললাম সার্চ কমিটির কথা, যেটা আপনি এখন আসি আপনার কথায়, সার্চ কমিটি মানে কি একটা কয়েকজন লোক তারা পিক আপ করবে এই যে আজকে যেগুলো নামগুলি দিয়েছে, আগামীকাল জাতীয় পার্টি আসবে, তারা হয়তো নাম দিতে পারেন, তারপরে বাম দল আছেন তারা দিতে পারেন, আওয়ামী লীগ দিতে পারে, জাসদ দিতে পারে, এই যে সবাই নাম দিয়ে, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে চারজন তো এই আমাদের নামগুলো বর্তমান কি আসলে প্রকাশ করার দরকার আছে আগে, আপনি কি না, বলেন? আমার মনে হয় আগে প্রকাশ করা এটা নিয়ে একটু বিতর্ক হতে পারে, প্রকাশ না করাই ভালো আমার মনে হয়। আচ্ছা, যে আপনার কাছে তারা যদি যারা দিয়েছেন তারা যদি প্রকাশ করে তাদের ব্যাপার, কিন্তু আসলে এটা মনে হয় না আমার প্রকাশ করা, রাষ্ট্রপতি দপ্তরটিতে নাই, যারা দিয়েছে তারা উচিত হবে না। এই জন্য যে অন্য দল তাহলে জেনে গেল কাকে দিয়েছে না দিয়েছে, সুতরাং ওইভাবে গোপনভাবেই আসুক, আসার পর দেখা যাক কমন কয়জন আছে, জি। আপনি তাহলে কি মনে সুবিধা করেন? হবে। আমার মনে হয় এই পর্যায়ে নাম প্রকাশ করাটাই নয়, তবে বাছাই কমিটি বসার পরে যাদেরকে তারা যোগ্য মনে করবেন, তারা তো একজনকে যোগ্য মনে করবেন না চিফ ইলেকশন কমিশন, সেখানেও তারা অপশান দেবেন, কারণ অপশানের অধিকার কিন্তু রাষ্ট্রপতিরও আছে। তো কাজেই সেইভাবে নামগুলো কিন্তু আসবে। তখন যখন খুব ন্যারো হয়ে আসবে, হ্যাঁ, তখন এই ব্যক্তিরা কারা, তাদের চরিত্র কি, তাদের ওয়েলথ স্টেটমেন্ট কি, তাদের সততার ইতিহাস কি, ইতিবৃত্ত কি, এগুলি জনগণ জানতে চাইবে। হ্যাঁ, বা তাদের কোনো ব্যাপারে অসঙ্গতি কিছু আছে কিনা, হ্যাঁ, বা এই একটা নির্দিষ্ট পদে কাজ করার জন্য তাদের টেকনিক্যাল বা আইনগত কোনো বাধা আছে কিনা, সেই বিষয়গুলো আমার মনে হয় এখন নাম আসতে থাকুক, বিভিন্ন দল নাম দেখ, এবং এটা রাষ্ট্রপতির কাছে থাকবে, তার জিম্মায় থাকবে, তার অফিসের জিম্মায় থাকবে, এবং তারপরে যখন বাছাই কমিটি গঠন হয়ে যাবে, বাছাই কমিটি তখন ওই যে আবার নতুন আরেক পর্যায়ে নামের প্রশ্ন আসবে, সেই নামের প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশনে 5 জন কারা থাকবেন। এই 5 জনও তো আর সব দল শুধু 5 জন দেবেন না, তারাও নিশ্চয়ই এখানে কিছু অতিরিক্ত নাম অবশ্যই দেবেন। যে মানে এই প্রাথমিক পর্যায়ে দরকার নেই, শেষ পর্যায়ে যে যারা যারা দায়িত্বে যেতে পারেন, খুব ছোট তালিকাটা প্রকাশ হতে পারে বলে বলছেন। তা আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, দুজনের কাছে মন্তব্য চাইবো। আপনি যেমনটি বলছিলেন যে বিএনপি যেমন আগের বারে উদাহরণ দিলেন যে তত্ত্বাবধায়ক সরকারের যে ইয়েতে ছিল, এখন তারা সরে আসছে। তার মানে শেষ মন্তব্য যেটা চাইবো সেটা হলো যে উবাইদুল কাদের, আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক, উনি আজকে একটা মন্তব্য করেছেন যে বিচার মানে তালগাছ আমার, এই মানসিকতা থেকে সরে আসতে হবে। কিন্তু আপনি নিজেই বললেন যে বিএনপি তাদের সেই মানসিকতা থেকে সরে এসেছে, এবং প্রফেসর মাহবুবুল্লাহ যেটা বলেছেন যে এই যে সংলাপটাকে যে কতটা গুরুত্বপূর্ণ বিএনপি মনে করছে, যে তাদের চেয়ারপারসন খালেদা জিয়া নিজে তাদের স্ট্যান্ডিং কমিটির সদস্যদের নিয়ে গিয়েছে তার মহামান্য রাষ্ট্রপতির কাছে। তো আপনি কি মনে করছেন যে আসলে সমাধানের দিকে তালগাছ আমার এই মানসিকতা কি এখন আছে? এই অবস্থাতে কিন্তু আমরা নাই। এই যে একটা ইতিবাচক দিক অর্জন হলো যে আমরা ওই জায়গার থেকে সরে এসেছি, ওবায়দুল সাহেব যেটা বলেছেন ওর থেকে চলে এসেছি, তালগাছ আমার মানি না, সেটা কিন্তু সেই জায়গায় কিন্তু আমরা কেউই নেই, কোনো দলই নেই। তো এখন যেটা সার্চ কমিটির কথা যেটা বলা হচ্ছে, যেটা নামগুলি আসলে পরে সার্চ কমিটি দেখবে যে ধর নামগুলি আসছে, তা বিগত দিনে যদি সরকারি চাকরিজীবীর থেকে আসেন, তার ক্যারিয়ার দেখতে হবে, তো পরিষ্কার রেকর্ড থাকে, তার সততা, নিষ্ঠা, একাগ্রতা এবং সার্বিকভাবে গ্রহণযোগ্যতা, এই জিনিসটা আসবে, বিচার করবেন নামে ধরে ধরে। একজন বিচারপতি যদি হাইকোর্টের বিচারপতি বা অবসরপ্রাপ্ত হন, তার দক্ষতা, তার বিবেচনা এবং তার ব্যক্তিগত জীবনে যে কর্মকাণ্ড, সবগুলি বিশ্লেষণ আমাদের কম বেশি সবাই জানা আছে। তারপর এডুকেশনিস্ট, শিক্ষাপতি, এইভাবে বিশ্লেষণ করে একটা জায়গায় কিন্তু আসতে পারবো ঐক্যমত, আমার বিশ্বাস। প্রশ্নটা কি তালগাছ, ওই তালগাছ মানে না, তালগাছ আমার এই পর্যায়ে আমরা আছি কিনা? এইটা একটা খুব পুরনো প্রবাদ। রাজনীতিতে যখন অচলাবস্থা সৃষ্টি হয়, তখন একে অপরকে সমালোচনা করার জন্য বা কিছুটা ঘায়েল করার জন্য যে সালিশ মানে কিন্তু তালগাছ আমার। তা আশা করি এই সালিশ মানে তালগাছ আমার মানসিকতা নিয়ে এই এত বড় সমস্যার সমাধান হতে পারে না। এবং ওবায়দুল কাদের সাহেব একটা দলের সাধারণ সম্পাদক, বয়সে উনি আমার তুলনায় অনুযায়ী হবে আমার ছোট ভাইয়ের মতো। তো
তার কাছে আমরা যেটা আশা করব যে এই ধরনের কথাগুলি তিনি যদি কিছুটা পরিহার করে একটু পরিবেশটাকে একটু হালকা করতে পারেন, আরও একটু সৌহার্দ্যপূর্ণ করতে পারেন, সেটা ভালো হয়। এই কথাগুলি বলার জন্য দলে আরও অনেক লোক আছে, হ্যাঁ, তারা তাদের সেই কথাগুলো বলবেন এবং এতে হয়তো খুব ক্ষতি বৃদ্ধি কিছু হবে না। তবে দলের সাধারণ সম্পাদক পর্যায়ে বা একটু এই ধরনের উচ্চতর পর্যায়ে এক ধরনের হ্যাঁ সমালোচনা থাকবে প্রতিপক্ষের ব্যাপারে, এমনকি সমালোচনার বর্ষা ফলকও নিক্ষিপ্ত হবে, কিন্তু তার মধ্যেও আবার এক ধরনের সুইটনেস থাকতে হবে, এটা আমরা আশা করি। এবং আমি আনন্দিত হব জনাব ওবায়দুল কাদেরের এই যে বক্তব্য, এটা যদি সত্যি সত্যি বাস্তবে ভুল প্রমাণিত হয় এবং আমরা সবাই সৌহার্দ্যপূর্ণভাবে আগামী দিনে একটা নির্বাচন কমিশন, সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন কমিশন পেতে পারি। যে আমার মনে হয় উইথ দিস পজিটিভ নোট আমরা শুরু করি। আপনারা দুইজনই সুন্দর করে বলেছেন এবং পুরো আলোচনায় এই ইতিবাচক বিষয়টা ছিল এবং আমরা বেশ সুন্দরভাবে আপনারা আলোচনা করেছেন। মহামান্য রাষ্ট্রপতি যে উদ্যোগ নিয়েছেন সংলাপের, প্রথম দিন বিএনপি অংশ নিয়েছেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, অন্যান্য রাজনৈতিক দলের সাথেও মহামান্য রাষ্ট্রপতি আলোচনা করবেন এবং দুজন আজকে বিশ্লেষক যে কথা বলেছেন যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনার মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্য শক্তিশালী নির্বাচন কমিশন গঠন হবে, সেই প্রত্যাশা রাখি। আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন।